সেই ভয়ানক দৃশ্য দেখে আনন্দের বুক ঠেলে উঠে এলো এক অস্ফুট আর্তনাদ। আনন্দ এবং সুজন দেখল সেই মনুষ্য অবয়বের দুই কালো হাত বৃহৎ আকারে লম্বা হয়ে গাছের এক প্রান্ত থেকে অপর প্রান্তের দিকে ধাবিত হলো এবং বেশ কিছু শুকনো জ্বালানি কাঠ চড়বড় করে ভেঙে ফেলল। এই দৃশ্য দেখে অপরিসীম ভয়ে আতঙ্কে রীতিমতো ঠকঠক করে কাঁপতে লাগলো ওরা দুজন। ভয়ের চোটে দাঁত কপাটে যেন একেবারে লেগে যাবার উপক্রম। বেশ কিছু শুকনো কাঠ ভেঙে সেই মনুষ্য অবয়ব ধপ করে নেমে পড়ল গাছের নিচে। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমাদের আজকের গল্পে মনস্তাত্ত্বিক ও শারীরিক সমস্যার উল্লেখ রয়েছে। মানসিক সমস্যা টিম রহস্যের সমাহারের কাছে কোনোভাবেই ব্যঙ্গ বিদ্রুপের বা হাস্যরসের বিষয় নয়। টিম রহস্যের সমাহার মনে করে মানসিক ও শারীরিক স্বাস্থ্যের খেয়াল রাখা অত্যন্ত জরুরি। প্রয়োজনে মনোবিদ বা চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আমরা হাজির হয়েছি লেখক সুরজিৎ ঘোষের কলমে গ্রাম বাংলার এক ভিন্ন স্বাদের ভূতের গল্প নিয়ে। যে সকল শ্রোতা বন্ধুরা আমাদের গল্প প্রথমবার শুনছেন তাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের চ্যানেল ঘুরে অন্যান্য গল্পগুলি একবার শুনে নিন। গল্পগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা কে কোথা থেকে গল্পগুলি শুনছেন তা অবশ্যই জানাবেন কমেন্ট করে। শুরু হচ্ছে আজকের গল্প, ফুলিয়াঝোড়ার বাগান বাড়ি। রোজকার এই একঘেয়ে জীবনযাত্রা কেমন যেন অভিশপ্ত হয়ে উঠেছিল। অনেকদিন পর আবার এইরকমভাবে চেনা কুটির বাইরে বেরোতে পেরে সত্যি কি ভীষণ যে আনন্দ হচ্ছে তা বলে বোঝানোর মতো নয়। অবশ্যই বেড়াতে যাওয়ার পরিকল্পনা ও একটা নিরিবিলি জায়গা সন্ধান দেওয়ার জন্য তোমাকে বিশেষভাবে ধন্যবাদ দিতেই হয় ভাই আনন্দ। আরে না না সুজন, এইভাবে আমার কাছে কৃতজ্ঞতার প্রকাশ কিংবা ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নেই। দেখো, শুধুমাত্র তুমি একাই নয়, আমিও প্রায় বছরখানেক বাইরে কোথাও বের হতে পারিনি। মনটা ভীষণ রকমের ব্যাকুল হয়ে পড়েছিল। রোজকার বাধা ধরা জীবনের থেকে মুক্তি পেতে তাই অফিসের এখন বেশ কিছুদিন ছুটি থাকায় এই কয়েকটা দিন ঘুরতে যাওয়ার পরিকল্পনা যখন মাথার মধ্যে এলো, তখনই আমার বাবা আমাকে বলল ফুলিয়াঝোড়া থেকে ঘুরে আসার জন্য। জানো ভাই সুজন, ফুলিয়াঝোড়াতে আমাদের আদি বাড়ি ছিল, কিন্তু আজ থেকে বহু বছর আগে আমার বাবা ফুলিয়াঝোড়া থেকে এই শহরে চলে আসে চাকরির সূত্রে। তারপর এখানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। ফুলিয়াঝোড়ার বাড়িটি ক্রমশ হয়ে ওঠে এক বিশাল বড় বাগান বাড়ি। আমি খুব ছোটবেলায় বাবার সাথে ফুলিয়াঝোড়ার বাগান বাড়িতে গিয়েছিলাম। তখন আমার বয়স সবে 9 কি 10। তারপর এত বছর পর আবার ফুলিয়াঝোড়ার বাগান বাড়িতে যাচ্ছি। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে কথা বলতে পারি যে ওখানকার মনোরম পরিবেশ তোমার ভীষণ রকমের মনোগ্রাহী লাগবে। সারা বছর এই ব্যস্ততম শহরের মাঝে থেকে মানুষের চিৎকার চেঁচামেচি, কলকারখানার আওয়াজ, যানবাহনের হর্ন, দূষিত বায়ু, এই সমস্ত কিছু সহ্য করার তুলনায় নির্জন গ্রাম্য পরিবেশের নিরিবিলি শীতল ছায়া ঘেরা দুপুর কিংবা উদাসী বাতাস যে কতটা শান্তিদায়ক, তুমি তা উপলব্ধি করতে পারবে অন্তর থেকে। রেলের কামরায় মুখোমুখি দুটি ফাঁকা সিট দেখে নিজেদের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বসলো সুজন এবং আনন্দ। ওরা দুজনে একই অফিসে কাজ করে। একে অপরের সাথে পরিচয় হয়েছে প্রায় বছর খানেকের কাছাকাছি, কিন্তু তা বললে কি হবে, মাত্র এই অল্প সময়ের মধ্যে সুজন এবং আনন্দের মধ্যে এমন নিবিড় গভীর সম্পর্ক গড়ে উঠেছে যে তারা যেন একেবারে হরিহর আত্মা। 1 বছর নয়, বোধহয় বছরের পর বছর অথবা যুগের পর যুগ ধরে তারা একে অপরকে চেনে, ভীষণ ভালোভাবে বোঝে। সুজন এবং আনন্দ কাজের দিক থেকেও বড় স্মার্ট। অফিসে দুজনের নামেই যথেষ্ট প্রশংসা এবং সুখ্যাতি শোনা যায়। দীর্ঘদিন ধরে একটানা একঘেয়ে জীবন কাটাতে তাদের বড্ড বিরক্ত লাগছিল, তাই অফিসে কয়েকদিন ছুটি হাতে পাওয়া মাত্রই ওরা দুজন নিজেদের মধ্যে আলোচনা করে বাইরে কোথাও থেকে ঘুরে আসার জন্য। আনন্দ সেই কথা বাড়িতে গিয়ে বলা মাত্রই তার বাবা তাদের আদি বসত বাড়ি তথা বাগান বাড়ি ফুলিয়াঝোড়াতে যাওয়ার পরামর্শ দেন। আনন্দ এবং সুজন সিদ্ধান্ত নেয় সেখানে যাওয়া হবে। এরপর আর কি, যেমন ভাবনা ঠিক তেমনই কাজ।
আনন্দ বাবার কাছ থেকে সমস্ত ঠিকানা ভালোভাবে জেনে নিয়ে বেরিয়ে পড়ে সুজনকে সাথে নিয়ে তাদের বাগানবাড়ি ফুলিয়াঝোড়ার উদ্দেশ্যে। ট্রেনে উঠে বসা মাত্রই ট্রেন আবার ঝমঝম শব্দ তুলে পুনরায় দ্রুত বেগে গড়াতে আরম্ভ করলো। কত শত গাছপালা পথঘাট পিছনে ফেলে শহরের বুক থেকে ট্রেন ক্রমশ ছুটে চলল সবুজ প্রত্যন্ত গ্রামের দিকে। আচ্ছা ভাই আনন্দ, আমাকে একটা কথা বলো তো। এই যে আমরা দুজন মিলে তোমাদের বাড়িতে যাচ্ছি, কিন্তু সেখানে দীর্ঘদিন তোমাদের পরিবারের কেউ যায় না, সে কারণে এখানে মানুষের পা পড়েনি। তাহলে আমরা এই অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় থাকবো কি করে? আর আমাদের খাওয়া দাওয়াই বা ব্যবস্থা কি হবে? চলন্ত ট্রেনের মধ্যে বসে প্রশ্নটা করল সুজন। আনন্দ মৃদু সৌজন্যমূলক হাসি এসে জবাবে বলল, আরে ভাই, সেই সব বিষয় নিয়ে তুমি সামান্যতম কোনো চিন্তা করো না। আমাদের বাগান বাড়িতে সেখানকার স্থানীয় একজন মানুষ কাজ করে বলতে গেলে ওই বাগান বাড়ি দেখভাল করা, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বাড়ি মেরামত করা, এই সমস্ত কিছু। তার নাম ভুবন। ভুবন কাকাকে আমি অনেক ছোটোবেলায় একবার দেখেছিলাম। বাবা মাঝে মধ্যে আলে কালে ভুবন কাকাকে বাগান বাড়ির দেখভাল করার জন্য মানি অর্ডারের মাধ্যমে টাকা পাঠিয়ে দেয়। সেই টাকা নিশ্চয়ই কাকার পরিবারের মানুষের কাছে গিয়ে পৌঁছায়। এক কথায় ভুবন কাকা হলো আমাদের বাগান বাড়ির কেয়ারটেকার। যদিও আমরা এত বছর পর যে সেখানে যাচ্ছি, একথা ভুবন কাকাকে জানানোর কোনো উপায় নেই, কারণ কাকার কাছে কোনো ফোন থাকে না। কিন্তু দেখবে, আমরা গেলে ভুবন কাকা একা হাতে সব কিছু কেমন ব্যবস্থা করে দেবে। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর খুলে দেওয়া থেকে শুরু করে আমাদের পছন্দ অনুযায়ী খাবার রান্না করা পর্যন্ত সব কাজের দায়িত্ব একা নিজের কাঁধে তুলে নেবে। বেশ, তাহলে তো আর চিন্তার কোনো কারণই রইল না। আনন্দ এবং সুজন এবার হাসি ঠাট্টা করতে করতে এগিয়ে চলল নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। শহর থেকে ফুলিয়াঝোড়া দূরত্ব নেহাত মন্দ নয়। তারা বেলার দিকে বের হলেও সেখানে পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল হয়ে যাওয়ার কথা ছিল। সেটায় পৌঁছতে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এলো। আনন্দ এবং সুজন যখন ফুলিয়াঝোড়া স্টেশনে নামলো, তখন প্রায় অন্ধকার নেমে এসেছে। অপরাহ্নের অন্তিম আলো চরাচরের বুক থেকে বিদায় নিয়ে সাঁঝের অন্ধকারের আগমন ঘটছে। ফুলিয়াঝোড়া একটি ছোট্ট নির্জন নিরিবিলি গ্রাম্য স্টেশন। সেই স্টেশনে দুই অফিস কলিগ বা বলা বাহুল্য দুই বন্ধু নেমে বুক ভরে শ্বাস নিল। এত সুন্দর মনোরম জায়গা এর আগে সচরাচর খুব একটা তাদের নজরে পড়েনি। ছোট্ট স্টেশনে পার্শ্ববর্তী বিশাল বড় বড় জমিগুলো বর্তমানে পরিপূর্ণ হয়ে রয়েছে সরিষা ফুলের সমারোহে। হলুদ রঙের ফুলে ফুলে শীতল বাতাস দোলা দিয়ে যাচ্ছে বারবার। পশ্চিম দিগন্তে ডুবতে বসা কমলা রঙের গোল ছোট্ট সূর্যটা বিশ্রামের আশায় একটু একটু করে ঢলে পড়ছে নুইয়ে পড়া বাঁশঝাড়ের অপর দিকে থাকা দিগন্তের অন্তরালে। ছোট বড় নানা মাপের নাম না জানা পাখির দল কিচিরমিচির শব্দ করতে করতে ফিরে চলেছে যে যার বাসার উদ্দেশ্যে। ফুলিয়াছড়া স্টেশনের অবস্থা দেখলে বোঝা যায় যে এটি একটি অত্যন্ত অচপড়া গায়ের স্টেশন। নিত্যদিন এখানে যাত্রীও হয়তো হয় না বললেই চলে। আনন্দকে অনুসরণ করে তার দেখানো পথ ধরে হাঁটতে লাগলো সুজন। ওই যে ভাই, ওই হলো আমাদের বাগান বাড়ি। আনন্দের কথা শুনে সুজন তাকালো। সে যেদিকে অঙ্গুলি নির্দেশ করেছে সেদিক পানে, আর তাকানো মাত্রই তার নজরে পড়ল অস্পষ্ট অন্ধকার গায়ে মেখে দাঁড়িয়ে রয়েছে একটি বিশাল বড় প্রায় রাজপ্রাসাদ সমতুল্য অট্টালিকা। বৃহৎ আকারের সিংহদ্বার থেকে শুরু করে বড় বড় উঁচু স্তম্ভ, সুনিপুণ কারুকার্যময় রাজকীয় ছাদ, সবকিছুই প্রমাণ করছে এই বাড়ির সাবেকিয়ানা। বাড়িটা যে আজ থেকে বহু বছর আগে বানানো হয়েছিল তা যে কোনো মানুষ অতি সহজেই বলে দিতে পারে। সন্ধ্যার অন্ধকার তখন সম্পূর্ণরূপে গাঢ় না হওয়ার কারণে সুজন স্পষ্টভাবে হলেও দেখতে পেল সেই অট্টালিকার দারুণ সৌন্দর্য। তবে বছরের পর বছর ধরে
সঠিকভাবে বাড়িটির পর্যবেক্ষণ না করার কারণে প্রকৃতির নানান দুর্যোগের কবলে পড়ে অট্টালিকার অবস্থা বর্তমানে কিছুটা শোচনীয় হয়ে উঠেছে। বাড়ির দেওয়াল থেকে খসে পড়ছে চুনচুরকি আস্তরণ, মাঝে মধ্যেই এখানে ওখানে দেয়াল ভেঙে মাথা চাড়া দিয়ে উঠেছে বট অশ্বত্থের দল। কোথাও কোথাও আবার মাকড়সার ঝোল, চামচিকের বাসা। সব মিলিয়ে যেন এক গা ছমছমে ভুতুড়ে পরিবেশ। ফুলিয়াছড়া গ্রাম থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন এক জায়গায় তৈরি করা হয়েছিল এই বিশাল বড় বাড়িটিকে। বাড়িটার চারধারে কয়েক কিলোমিটার জায়গা পর্যন্ত মানুষজনের বসতির চিহ্ন মাত্র নেই, ফলে সম্পূর্ণরূপে সবুজে ঘেরা গাছপালার মধ্যে অবস্থান করছে এই বাড়ি। আনন্দদের ফুলিয়াছড়া বাগান বাড়িটিকে ঘিরে অপার মমত্ব স্নেহে বেড়ে উঠেছে এক পর এক বিভিন্ন মহিরুহের দল। সুজন বিস্ময়ের সাথে অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল আসন্ন সন্ধ্যার অন্ধকারে দাঁড়িয়ে থাকা ওই অট্টালিকার অভূতপূর্ব রূপ। সে বরাবরই প্রকৃতিপ্রেমী মানুষ। শহরের মধ্যে থাকতে থাকতে জীবনটা যেন একেবারে দুর্বিষহ হয়ে উঠেছিল। শহর থেকে বহু দূরে অজানা অচেনা এই প্রান্তে এসে যেন সহসা এক মহা আনন্দের সন্ধান পেয়েছে। কি হলো ভাই, চলো, এরকম থমকে দাঁড়িয়ে পড়লে কেন? আনন্দের কথায় পুনরায় সম্বিত ফিরে এলো সুজনের। ওরা দুজনে মিলে এবার হাঁটতে হাঁটতে এসে প্রবেশ করলো ফুলিয়াঝোড়ার বাগান বাড়িতে। বাগান বাড়ির লোহার মরচে ধরা সিংহ দরজায় মৃদু ঠেলা দেওয়ার সাথে সাথেই ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল শতাব্দী প্রাচীন বিশাল দরজা। দরজা খোলার পর ওরা দুজনে প্রবেশ করলো ভিতরে। এখন অন্ধকার আরও যেন কিছুটা ঘন হয়ে এসেছে। একটা মিষ্টি গন্ধ এসে ওদের দুজনের নাকে ঠেকল। ওরা বুঝতে পারলো না এই গন্ধটা আসলে কিসের কিংবা কোথা থেকে এলো, তবে অনুমান করলো এটা নিশ্চয়ই কোনো ফুলের গন্ধ। গ্রামগঞ্জে এমন অনেক ফুল ফোটে যার হদিশ শহরে থাকা মানুষেরা জানতে পারে না। সেরকম হয়তো কোনো ফুল সন্ধ্যার সময় ফুটেছে আর তার থেকে এই মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ছে বাতাসের মধ্যে। অতীব সাবধানে আনন্দ হাঁটতে হাঁটতে এগিয়ে গেল সামনের দিকে। তাকে অনুসরণ করে হাঁটতে লাগলো সুজন। বেশ কিছুটা ঘুরে সেই অট্টালিকার সামনে এসে উপস্থিত হতেই ওরা দেখলো একটা কালো ছায়ামূর্তি বসে রয়েছে সেখানে। যদিও এখন শীতের সময় একেবারেই নয়, কিন্তু তা সত্ত্বেও বেশ শীতল হয়ে রয়েছে পরিবেশ। অন্যান্য দিনের তুলনায় আজ স্বাভাবিক তাপমাত্রা অনেক কম। চারপাশ জুড়ে বিরাজ করছে কুয়াশার মতন কি যেন এক ধোঁয়াশার আস্তরণ। আনন্দ সুজনের কাছে মুখ নিয়ে গিয়ে ফিস করে চাপা স্বরে বলল, ভাই সুজন, ওই যে যাকে তুমি অন্ধকারের মধ্যে বসে থাকতে দেখছো, ওই হলো ভুবন কাকা। বাবা ওর কথাই বলেছিল। আনন্দ অত্যন্ত খুশি হয়ে সুজনের হাত ধরে তাকে এক প্রকার টানতে টানতে আরও সামনের দিকে নিয়ে গেল। তারপর উচ্চকণ্ঠে হাঁক দিয়ে বলল, ভুবন কাকা, ভুবন কাকা, কেমন আছো? আমাকে চিনতে পারছো? আনন্দের চিৎকারে সেই বৃদ্ধ এবার ঘাড় ঘুরিয়ে তাকালো তাদের দিকে। ততক্ষণে ওরা তার একেবারে মুখোমুখি এসে দাঁড়িয়েছে। সুজন দেখল বয়স্ক সেই মানুষটির বয়স আনুমানিক প্রায় 60-এর ঊর্ধ্বে। তার মাথা পড়া সাদা চুল, চোখের দৃষ্টি ঘোলাটে, থুতনির নিচে অল্প দাড়ি, গায়ে কালো রঙের একটা জামা এবং মলিন ধুতি। তবে যে জিনিসটা ভারী অদ্ভুত এবং আশ্চর্যের তা হলো বৃদ্ধের দুই চোখের দৃষ্টি। হ্যাঁ, সত্যি বৃদ্ধের চোখের দৃষ্টি ভীষণ রকমের অদ্ভুত, বা বলা ভালো অস্বাভাবিক। সুজন কখনো এর আগে এরকম দৃষ্টিসম্পন্ন মানুষ দেখেনি। শিকারী সাপদ প্রাণীর চোখ যেমন রাতের অন্ধকারে উজ্জ্বল হয়ে ওঠে, বৃদ্ধের দুই চোখ সেরকমই উজ্জ্বল হয়ে উঠেছে। আনন্দ নত হয়ে ভুবন কাকার পা ছুঁয়ে প্রণাম করতে যাচ্ছিল, কিন্তু বৃদ্ধ সাথে প্রবল আপত্তি করে বলল, ছি ছি কাকাবু, এই তুমি কি করছো? তুমি মালিক হয়ে আমার পা স্পর্শ করলে আমার যে মহা পাপ হবে গো বাবু। আরে ভুবন কাকা, তুমি আমাকে চিনতে পেরেছো? কি যে বলো তুমি কাকা বাবু?
তোমাকে চিনতে পারবো না, তাই আবার হয় নাকি? কিন্তু ভুবন কাকা, তুমি আমাকে চিনলে কি করে? আমি তো অনেক ছোটবেলায় বাবার সাথেই ফুলিয়েছড়ার বাগান বাড়িতে এসেছিলাম। তারপর থেকে বাবা এখানে এলেও আমার আর আশা হয়নি। সুতরাং তুমি আমাকে বড় হওয়ার পর আর দেখোনি, তাহলে আজ এত বছর পর আমাকে প্রথমবার দেখে তুমি কি করে বুঝতে পারলে যে আমিই তোমার খোকা হবু? খোকা বাবু, এখানে সচরাচর কোনো মানুষের যাতায়াত নেই বললেই চলে। তার উপর আবার এমন সন্ধ্যার সময় তো কেউ এই তল্লাটের ত্রিসীমানায় পা রাখে না। সদরের দরজা খুলে যখন তোমরা এলে, তখনই আমি বুঝতে পেরেছি তুমিই হলে আমাদের খোকা বাবু। তাছাড়া তোমার মুখ থেকে ভুবন কাকা ডাকটা যে আমার ভীষণ পরিচিত। আনন্দ এবং সুজন উভয়ই অত্যন্ত খুশি হলো বৃদ্ধের এমন বিচক্ষণতা এবং উপস্থিত বুদ্ধির পরিচয় দেখে। তবে সুজনের মনের মধ্যে একটা খটকা সৃষ্টি হতেই সে প্রশ্ন করল, আচ্ছা, আপনি যে বললেন সন্ধ্যার সময় এই তল্লাটের ত্রিসীমানা কেউ পা রাখে না, আপনার এই কথা বলার অর্থ কি? বোধগম্য হলো না। কেন সন্ধ্যার পর এইখানে মানুষ আসে না? সুজনের এই প্রশ্নের জন্য হয়তো একেবারেই প্রস্তুত ছিলেন না বৃদ্ধ ভুবন কাকা। খানিকটা থতমত খেয়ে কি যেন ভেবে মৃদু হেসে বলল, বাবু, এই দিকটা তো গ্রামগঞ্জ থেকে একেবারে বাইরে, তাই সন্ধ্যার সময় কেউ এদিক পানে আসে না। সে কথাই বলতে চেয়েছিলাম আর কি। চলো চলো, ভেতরে চলো। সব কথা কি এই ঘটঘটে অন্ধকারের মধ্যে দাঁড়িয়েই বলবে নাকি? সুজনের প্রশ্নের জবাবে বৃদ্ধ ভুবন কাকা এই যুক্তি দেখালো ঠিকই, কিন্তু সুজনের মনে হলো সে যেন কিছু একটা গোপন করলো। সন্ধ্যার আঁধার ঘনালে এই স্থানে কোনো মানুষ কেন আসে না? এই প্রশ্নের উত্তরের আসল কারণ লুকিয়ে নিছক মন গড়া কিছু একটা বলল। তা না হলে বৃদ্ধকে কখনো এভাবে অপ্রস্তুতের মধ্যে পড়তে হতো না। আনন্দ এবার তার অফিস কলিগ কাম বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিল ভুবন কাকার। আরে কথায় কথায় তোমার সাথে সুজনের পরিচয়টাই তো করানো হয়নি। ভুবন কাকা, এ হলো আমাদের অফিসে এক কর্মচারী, নাম সুজন। আমার সহকর্মী বলতে পারো। সুজনের সাথে আমার দারুণ বন্ধুত্বের সম্পর্ক। একটানা বেশ কিছুদিনের জন্য আমাদের অফিস বন্ধ থাকার কারণে আমরা সিদ্ধান্ত নিলাম এখান থেকে ঘুরে যাওয়ার জন্য। বুঝতেই তো পারছো, একটানা শহরে থাকতে থাকতে বড্ড বোরিং হয়ে উঠেছিল আমাদের স্বাভাবিক জীবনযাত্রা। তাই একটু স্বাদ বদলের জন্যই ফুলিয়াছড়ার বাগান বাড়িতে আসা। তা বেশ করেছ কাকা বাবু। নিজেদের বাড়ি নিজেরা আসবে না, তাই আবার হয় নাকি? এই বাড়ি হলো তোমাদের। তোমার যখন খুশি তখন এখানে আসতে পারো। চলো চলো খোকা বাবুরা, এবার বাড়ির ভেতরে যাব। চলো, এখানে থাকাটা আর একেবারে সুরক্ষিত বিষয় নয় তোমাদের জন্য। বুঝতেই তো পারছো, একেবারে বন্য এলাকা, চারপাশ ঘন জঙ্গলে পরিপূর্ণ, আর নানান রকমের বিষাক্ত কীট পতঙ্গ এবং বিবিধ বিষধর সাপের উপদ্রব থাকতে পারে। কাকাবু, চলো চলো ভিতরে চবে চলো। বাদ বাকি কথা সব সেখানে গিয়েই হবে না হয়। ভুবন কাকার কথা মতোই ওরা দুজন এবার এসে উপস্থিত হলো সেই বিশাল বড় অট্টালিকার অন্দরমহলে। ভুবন কাকা ভীষণ রকমের ব্যস্ত হয়ে উঠল ওদের আতিথেয়তায়। তৎক্ষণাৎ একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর খুলে দেওয়া হলো। তারপর সে ওই ঘরের মধ্যে আনন্দ এবং সুজনকে বসতে বলে নিজে ব্যাগপত্র হাতে নিয়ে বেরিয়ে গেল স্থানীয় বাজারের উদ্দেশ্যে। ফুলিয়াছড়ার বাগান বাড়িতে নিয়মিতভাবে কেউ বসবাস না করার কারণে সেই বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা ছিল না। একথা অবশ্য খুব ভালোভাবেই জানতো আনন্দ। তাই জন্যই তো শহর থেকে সে ব্যাগের মধ্যে করে নিয়ে এসেছে বেশ কয়েকটা মোটা মোটা মোমবাতি। ব্যাগের চেন খুলে সেই মোমবাতিগুলির মধ্যে থেকেই দুটিকে তুলে নিয়ে তাতে আগুন ধরানো মাত্রই মোমের স্বল্প মৃদু সোনালি আভা ছড়িয়ে পড়ল সেই বিশাল বড় কক্ষের অন্দরমহলে। শো শো শব্দে জোরালো বাতাস বইছিল ক্রমাগত। দক্ষিণে বৃহৎ আকারের খোলা জানালার সামনে এসে দাঁড়ালো সুজন।
বাইরে থেকে কনকনে ঠান্ডা জোরালো বাতাস এলোপাথারিভাবে ঢুকে এলো ঘরের ভিতর। সুজন বলে উঠল, বাইরে যা জোরে বাতাস বইছে তাতে মনে হয় ঝড় উঠেছে। আকাশের মতিগতি খুব একটা সুবিধার নয় বলে মনে হচ্ছে। আকাশের বুকে চাঁদ কিংবা একটা নক্ষত্রের দেখা মেলেনি, সুতরাং গোটা আকাশ একেবারে মেঘাচ্ছন্ন। গভীর রাতের দিকে বৃষ্টি হবে হয়তো। সুজনের কথা শুনে আনন্দ এবার তাকালো সেই শতাব্দী প্রাচীন অট্টালিকার আধ ভাঙা জানলা হতে বাইরের দিকে। আর তাকানো মাত্রই দেখলো, সত্যি সুজন একেবারে ভুল কিছু বলেনি। গোটা আকাশ জুড়ে নিকষ কালো মেঘের চাদর বিস্তার লাভ করেছে। মাঝে মধ্যেই আকাশে ঈশান কোণে ঝলসে উঠছে বিদ্যুতের ঝলক। তীব্র বাতাসের দাপটে মোমবাতির আলোকশিখা তীর তীর করে কেঁপে উঠল কয়েকবার। সুজন জানালার আধভাঙা পাল্লা কোনো রকমে বন্ধ করে দিয়ে ঘরের মেঝেতে এসে বসলো। সারাদিনের অনেক পরিশ্রমের কারণে ভীষণ রকমের ক্লান্তি লাগছিল ওর। বোতলের ঢাকনা খুলে বেশ কিছুটা ঠান্ডা জল হাতে ঢেলে সবটুকু জলের ছিটে চোখে মুখে ভালোভাবে ছিটিয়ে নিল। তারপর ব্যাগের মধ্যে থাকা শুকনো জাতীয় কিছু খাবার বের করে তা দুই বন্ধু মিলে সবেমাত্র খেতে আরম্ভ করেছে। ঠিক এমন সময় বাইরে মানুষের পায়ের আওয়াজ ওদের কানে এসে ঠেকল। তড়িঘড়ি করে ঘরের ভিতরে ঢুকে এলো বৃদ্ধ ভুবন কাকা। হাতে তার দুই ব্যাগ জিনিসপত্র। বাপরে বাপ, আকাশে যা মেঘ করেছে, ঝেপে বৃষ্টি এলো বলে, তাই জন্যই তো হাতের কাছে যা পেলাম তাই একরকম তুলে নিয়ে চলে এলাম। খোকা ও, আজ রাতে এই গরম গরম মুরগির মাংসের ঝোল আর ভাত হলে তোমাদের কোনো অসুবিধা হবে না তো? আরে তুমি কি বলছো ভুবন কাকা? চলবে মানে একেবারে যাকে বলে দৌড়বে। কিন্তু কাকা, আমি যেটুকু জানি কুলিয়াঝোড়া বাগান বাড়ির কাছে পিঠে তো কোনো লোকাল মার্কেট নেই, মানে স্থানীয় দোকানপাট নেই এখানে। এখান থেকে বেশ কয়েকটা পথ গেলে তবে দোকানদানি পড়বে। তুমি এত অল্প সময়ের মধ্যে এই সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে আবার ফিরে এলে কি করে? আনন্দের এই প্রশ্নে ভুবন কাকার মুখে কেমন যেন একটা অদ্ভুত রহস্যময় হাসি ফুটে উঠল। বৃদ্ধের দুই ঘোলাটে চোখের মধ্যে বুঝি মণি বলে কিছু নেই। চোখের মণির পরিবর্তে সেখানে রয়েছে দুটি ছোট ছোট টুনি লাইট, আর সেই টুনি লাইট থেকেই অমন সবজেটে আলো ছড়িয়ে পড়ছে। বৃদ্ধের খোলাটে দুই চোখ ভয়ানক রকমের উজ্জ্বল এবং সবুজ। বৃদ্ধের ঠোঁটের কোণে খেলে গেল এক রহস্যময় হাসির ঢেউ। বৃদ্ধ ভুবন কাকা খক খক করে কিছুটা কেশে বলল, ওসব তোমরা বুঝবে না গো খোকা বাবু। এত অল্প সময়ের মধ্যে আমি কি করে বাজার থেকে ফিরে এলাম সেই কথা তোমাদের বোধগম্যের বাইরে। না মানে আমি বলতে চাইছি, আমরা তো অনেক পুরনো দিনের মানুষ, তাই আমাদের হাঁটার ধরন আলাদা। আমরা হন হন করে হাঁটতে পারি এবং ক্লান্ত হয়ে পড়ি না চট করে, এই আর কি। বৃদ্ধ ভুবন কাকা কথাগুলোর মধ্যে কেমন যেন একটা স্পষ্ট ব্যঙ্গের ভাব মিশেছিল। হাতের মধ্যে থেকে সমস্ত ব্যাগপত্র নামিয়ে রেখে আর সেখানে দাঁড়িয়ে রইল না ভুবন কাকা। সে আবার বেরিয়ে গেল ঘরের বাইরে। তবে লোকটার হাঁটার ধরন সত্যিই বড় অদ্ভুত। সুজনের মনে হলো ভদ্রলোক যেন পায়ে হেঁটে নয়, বরং শূন্যের সাথে বুঝি ভেসে এগিয়ে গেলেন সামনের পানে। চারপাশের অন্ধকার এখন দানবের মতো ভয়ানক। বাইরে ঝড়ের দাপট আরও বেড়েছে। বিশাল বড় ফুলিয়াঝোড়া বাগান বাড়ির চতুর্দিক ছড়িয়ে ছিটিয়ে থাকা বনস্পতির দল সেই মাতাল বাতাসের দাপটে মর্মর শব্দ করে দুলতে আরম্ভ করেছে, যেন সেগুলো বোধহয় এক্ষুনি ভেঙে উপড়ে পড়বে মাটি থেকে। ভুবন কাকা সমস্ত জিনিসপত্র সাথে নিয়ে সেই ঘরের বাইরে বেরিয়ে গেল রান্না বান্নার কাজ করতে। মোবাইল ফোনে সঠিকভাবে টাওয়ার পাওয়া যাচ্ছে না দেখে বিরক্তির সাথে সুজন হাতে ধরে থাকা ফোন এদিকে সেদিকে ঘোরাতে ফেরাতে জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে
ভীষণ বিরক্তির সাথে বলল, এই হলো এখানকার এক সমস্যা। হুলিয়াছড়ার মনোরম নির্জন প্রকৃতির বুকে থাকা এই এক প্রকার ভাগ্যের বিষয় হলেও অন্যদিকে আবার খারাপ কিছু দিকও রয়েছে। তার মধ্যে একটি অন্যতম হলো এখানে ফোনে একেবারে নেটওয়ার্ক থাকে না বললেই চলে। বাড়িতে যে একটা খবর দেব তার পর্যন্ত মুখের কথা অসমাপ্ত অবস্থায় মুখের মধ্যেই আটকে গেল আনন্দের। সহসা সাংঘাতিক কিছু একটা দেখে সে যেন একেবারে ঠকঠক করে কাঁপতে আরম্ভ করলো। সুজন মেঝের থেকে শটান উঠে দাঁড়ালো। সে কিছুতেই বুঝতে পারলো না আনন্দের এই রকম অবস্থা হলো কী কারণে। সুজন তার দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, আরে ভাই, কি হলো তোমার? এরকমভাবে কাঁপতে আরম্ভ করলে কেন? তুমি ওখানে কিছু দেখে ভয় পেয়েছো নাকি? সুজনের প্রশ্নের উত্তর কোনো কিছুই বলল না আনন্দ। সে যেন নিজের বাকশক্তি একেবারে হারিয়ে ফেলে পুরোপুরি বোবা হয়ে গিয়েছে। কেবলমাত্র আঙুল নির্দেশ করে জানালার বাইরে অন্ধকার প্রকৃতির মধ্যে কি যেন একটা দেখানোর চেষ্টা করলো। সুজন দেখল আনন্দের দুই চোখ বড় বড় একেবারে বিস্ফোরিত হয়ে উঠেছে চরম আতঙ্কে। তার কপালে জন্ম নিয়েছে ফোঁটা ফোঁটা ঘামের বিন্দু। আনন্দ যেদিকে আঙুলের ইশারা করেছিল সেদিক পানে তাকাতেই সুজনের মেরুদণ্ড বয়ে একটা কনকনে শীতল বরফ গড়া জলের মতো রক্তের স্রোত নিচের দিক দিয়ে নেমে গেল সরসর করে। যে সীমাহীন ভয় আনন্দ পেয়েছিল তাই এবার যেন স্থানান্তরিত হলো সুজনের দেহে। একটানা দীর্ঘক্ষণ অন্ধকার পরিবেশে থাকার কারণে ওদের চোখ পুরোপুরিভাবে সয়ে এসেছিল, আর তাতেই ওরা দেখল অট্টালিকা থেকে বেশ কিছুটা তফাতে থাকা একটা বিশাল বড় ছাতিম গাছের মগডালে উল্টো হয়ে ঝুলে আছে একটি কালো কুচকুচি অবয়ব। মেঘলা আবহাওয়ার কারণে সেই অবয়বের মুখমণ্ডল পরিষ্কারভাবে বোঝা না গেলেও তার আকার আকৃতি দেখে এটুকু অনুমান করা যায় যে সেটা আসলে একটি মনুষ্য চেহারা। চামচিকের মতো সম্পূর্ণ পা দুটি উপরে এবং মাথাটি নিচে করে গাছের মগডালের সাথে ঝুলে সে যেন দোল খাচ্ছে। তার দুই চোখের দৃষ্টি একেবারে গাঢ় সবুজ। কালো অক্ষি কোঠরের মধ্যে যেন দু টুকরো সবুজ আগুন কেউ রেখে দিয়েছে। এমন রাতের অন্ধকারে অত উঁচু একটা ডালে উঠে এইভাবে উল্টো হয়ে ঝুলে থাকা আর যাই হোক না কেন মোটেও কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয়। সুজন আনন্দের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু ওর বলার আগে ঘটলো আরও একটি অস্বাভাবিক ভীতিপ্রদ ঘটনা। সেই ভয়ানক দৃশ্য দেখে আনন্দের বুক ঠেলে উঠে এলো এক অস্ফুট আর্তনাদ। আনন্দ এবং সুজন দেখল সেই মনুষ্য অবয়বের দুই কালো হাত বৃহৎ আকারে লম্বা হয়ে গাছের এক প্রান্ত থেকে অপর প্রান্তের দিকে ধাবিত হলো এবং বেশ কিছু শুকনো জ্বালানি কাঠ চড়বড় করে ভেঙে ফেলল। এই দৃশ্য দেখে অপরিসীম ভয়ে আতঙ্কে রীতিমতো ঠকঠক করে কাঁপতে লাগলো ওরা দুজন। ভয়ের চোটে দাঁত কপাটে যেন একেবারে লেগে যাবার উপক্রম। বেশ কিছু শুকনো কাঠ ভেঙে সেই মনুষ্য অবয়ব ধপ করে নেমে পড়ল গাছের নিচে। অত উঁচু থেকে রক্তে মাংসে গড়া কোনো মানুষ যদি ওইভাবে প্রচণ্ড লাফ দেয় তাহলে তার হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা তো রয়েছে, তার সাথে প্রাণ সংশয়ের আশঙ্কা থাকে। কিন্তু এক্ষেত্রে তেমন কোনো কিছুই ঘটল না, কারণ ওই মনুষ্য চেহারার প্রাণী আর যাই হোক না কেন কখনোই রক্তে মাংসে গড়া কোনো জীবিত প্রাণী হতে পারে না। কনকনে বাতাসের দাপটে গায়ের যাবতীয় লোমকূপ একেবারে খাড়া হয়ে উঠল। ওরা দুজন নিজেদের চোখকে যেন নিজেরাই বিশ্বাস করতে পারছিল না। কতটা ঠিক কিংবা ভুল দেখলো তা নিয়ে ওদের নিজেদের মধ্যে একটা সংশয় সৃষ্টি হলো। আনন্দ বহু কষ্টে জড়তা কাটিয়ে কম্পমান স্বরে বলে উঠল, আচ্ছা ভাই সুজন, আমি যা দেখলাম তুমিও কি তাই দেখলে? আনন্দের প্রশ্নে সুজন একটা শুকনো ঢোক গিলে জবাবে বলল, হ্যাঁ ভাই, আমরা দুজনে একই দৃশ্য দেখছি। কিছুতেই বুঝতে পারছি না এতক্ষণ ধরে যা দেখলাম আমাদের মনের ভ্রম না চোখের ভুল। তো তোমার কথা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। সত্যি আমরা এমন অন্ধকার পরিবেশের মধ্যে এর আগে কখনো রাত কাটাইনি। এমন নির্জন নিরিবিলি একটা অন্ধকার জায়গায় এই শতাব্দী প্রাচীন অট্টালিকার মধ্যে থাকার জন্যই হয়তো আমরা হ্যালুসিনেট করছি। হ্যালুসিনেশনের কারণেই এই সমস্ত নানান অবান্তর অবাস্তব দৃশ্য কল্পনা করে নিয়েছি, যার সাথে বাস্তবের সামান্যতম কোনো মিল নেই। কিন্তু একটা কথা ভেবে দেখো, আমরা দুজনে একসাথে একই দৃশ্য কী করে হ্যালুসিনেট করতে পারি? একজনের নয় চোখের ভুল হতে পারে, কিন্তু একই জায়গায় আমরা দুজনে একসাথে যে দৃশ্য দেখলাম তা কি সত্যি আমাদের চোখের ভুল হতে পারে? ঝেঁপে বৃষ্টি আরম্ভ হলো। এতক্ষণ ধরে আকাশের বুকে তিলে তিলে যে ভীষণ পরিমাণে মেঘ জমাট বাঁধতে আরম্ভ করেছিল
তা এবার অঝোর ধারায় ঝরে পড়ল ধরিত্রীর পানে। জ্বলন্ত মোমবাতির আলো দুটি কেমন যেন নিভু নিভু হয়ে এলো। সমগ্র ঘরের মধ্যে ঢুকে পড়ল আর্দ্র বাতাসের সাথে বৃষ্টির ছাট। ওরা দুই বন্ধু চুপটি করে গুটিসুটি মেরে বসলো ঘরের মেঝেতে এক কোণে। বেশ অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর ঘরের চৌকাঠ গোড়ায় এসে উপস্থিত হলো বৃদ্ধ ভুবন কাকা। খোকাবাবুদের অবস্থা দেখে তার মুখে কেমন যেন একটা অচেনা অভিব্যক্তি খেলা করলো। ঘরের ভেতর প্রবেশ করতে করতে বৃদ্ধ বলল, এ কি খোকা বাবু, তোমাদের চোখ মুখের এমন শোচনীয় দশা হয়েছে কেন? তোমরা কি কোনো কিছু দেখে ভয় পেয়ে গিয়েছো নাকি? জানো ভুবন কাকা, আমি ফোনে নেটওয়ার্ক পাচ্ছিলাম না বলে দক্ষিণা জানালাটার কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম বৃষ্টি নামার আগে। আর তখন আমার মনে হলো আমি দেখলাম কালো মতন কি যেন একটা অবয়ব গাছের ডালের সাথে উল্টো হয়ে ঝুলে আছে। তার হাত দুটো বিশাল লম্বা লম্বা হয়ে গাছের প্রান্তে প্রান্তে ঘুরে শুকনো ঢাল ভেঙে নিচ্ছে। আরে দূর খোকা বাবু, তুমি কি যে বলো না, ওসব তোমাদের চোখের ভুল। তোমরা বড় বড় ভুল দেখেছো। রান্না করার জন্য শুকনো জ্বালানি কাঠ আমি এনেছি গাছের গোড়া থেকে। তোমাদের জন্য গরম গরম মুরগির মাংস আর ভাত রান্না করা হয়ে গিয়েছে। কি বলছো তুমি ভুবন কাকা? এই এত অল্প সময়ের মধ্যেও তোমার রান্না শেষ হয়ে গেল? তুমি কি ম্যাজিক জানো নাকি? হ্যাঁ, আমি এসব ম্যাজিক জাতীয় কিছুই জানি না, তবে যা জানি তা হলো জলদি করে রান্না করে দিতে। আচ্ছা, তোমরা কি এখন ভাত খাবে? আমি কি তোমাদের খাবারগুলো এখানে নিয়ে আসবো? না ভুবন কাকা, এখন এই এত তাড়াতাড়ি আমরা কিছুতে ভাত খেতে পারবো না। এখন তো সবে সন্ধ্যা, এই সময় খাওয়ার অভ্যাস আমাদের নেই। তোমার রান্না বান্নার কাজ যখন শেষ হয়ে গিয়েছে তখন তুমি বরং আমাদের কাছে এসে একটু বসো, জমিয়ে খানিকক্ষণ গল্পগুজব করি। তোমার সময়টাও কেটে যাবে আর আমাদেরও বেশ ভালো লাগবে। আনন্দের কথায় সম্মতি জানিয়ে ভুবন কাকা এবার এসে বসলো ঘরের মেঝেতে। তাদের ঠিক মুখোমুখি আর আশ্চর্যজনকভাবে সে ঘরের মধ্যে জ্বলতে থাকা মোমবাতি দুটোর আলো কোনো এক মায়াবী শক্তি যেন আরও বেশ কিছুটা কমে এলো। ঘরের ভিতর ছড়িয়ে পড়ল আবছা অস্পষ্ট আলো আধারির মায়াজাল। আনন্দ বেশ কিছুটা স্বাভাবিক হয়েছে দেখে সুজন নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, কাকা, তুমি বরং আমাদের একটা গল্প শোনাও। বেশ ভালো জমজমাট গল্প, শুনে যেন আমাদের আজকের এই সন্ধ্যাটা একেবারে চিরস্মরণীয় থাকবে। গল্প শুনতে চাও তোমরা? আচ্ছা, বেশ, ঠিক আছে। আমি তোমাদের একটা ঘটনার কথা বলবো, তবে এই ঘটনা কোনো মিথ্যা আশ্রয় রচিত কিংবা নিছক বানিয়ে বলা গল্প নয়। এই ঘটনা একেবারে বাস্তবে ঘটে যাওয়া এক সত্য আখ্যান। আনন্দ এবং সুজন বেশ গা ঘাসাঘাসি করে বসলো। ঠান্ডাটা যেন আরও কিছুটা বেড়ে গিয়েছে ইতিমধ্যে। ভুবন কাকা খক খক করে কিছুটা কেশে বলতে আরম্ভ করলো সেই ঘটনার কথা। বুঝলে কাকা বাবুরা, আমি তোমাদের আজ যে ঘটনার কথা বলতে চলেছি সেই ঘটনা আজ থেকে বহু বছর আগের। এই কাহিনী একজন হতভাগ্য পুরুষের। একটা খুব সুন্দর ছোট্ট গ্রামে বসবাস করত এক যুবক। যুবকের আপনজন বলতে ছিল না কেউ। ছোটবেলাতেই সে অনাথ হয়েছিল মা বাবাকে হারিয়ে। কিন্তু ওই যে কথায় বলে, যার কেউ নেই তার নাকি ঈশ্বর থাকে, এক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। কোনো অভিভাবক ছাড়াই সে বেড়ে উঠল। যুবক যখন প্রাপ্তবয়স্ক হলো তখন প্রকৃতির স্বাভাবিক নিয়মে তার জীবনে এলো ভালোবাসা। পাশের গ্রামের একটি মেয়ের প্রেমে পড়ল সে। শুধুমাত্র যে সেই যুবকই প্রেমে পড়েছিল তা নয়, ওই মেয়েটিও অন্তর থেকে ভালোবাসলো অনাথ ছেলেটাকে।
একদিন যে ছেলেটার আপনজন বলতে কেউ ছিল না, সহসা পাশের গ্রামের সেই মেয়েটাই হয়ে উঠল তার সবচেয়ে কাছের একান্ত নিজের আপনজন। যুবক নিজের প্রেমিকাকে স্ত্রী হিসেবে মর্যাদা দেওয়ার জন্য তার কাছে বিবাহের প্রস্তাব রাখলো। প্রেমিকা প্রস্তাবে সম্মতি জানালে যুবক মন্দিরে দেবতাকে সাক্ষী রেখে বিবাহ করলো। কিন্তু ওই যে প্রথমেই বললাম, এই কাহিনী আদতে এক হতভাগ্য পুরুষের কাহিনী। ঈশ্বরের বোধহয় এত সুখ সহ্য হলো না। যে অনাথ অসহায় ছেলেটা বহু বছর পর সংসারী হয়ে উঠেছিল, তাকে আবার পুনরায় সেই অসহায় দশায় ফিরিয়ে দিল ঈশ্বর। মাঝে মধ্যে হয়তো এইভাবে নিষ্ঠুরতার পরিচয় দেয় ঈশ্বর। স্ত্রীর সাথে আনন্দ মজা সুখ দুঃখে ভাগ করে নিয়ে বেশ কাটছিল দিনগুলো। ঠিক এমন সময় স্ত্রী জানলো তার গর্ভে বেড়ে উঠছে তাদের সন্তান। এই কথা শুনে যুবকের আনন্দের অন্ত রইল না। পিতৃত্ব আসলে কি তা প্রথমবার উপলব্ধি করতে পারল যুবক। 10 মাস 10 দিন পর তার ঘর আলো করে জন্ম নিল এক ফুটফুটে বাচ্চা মেয়ে। কিন্তু সেই বাচ্চা মেয়েটাকে জন্ম দিয়ে তার স্ত্রী আজীবনের মতো চিরনিদ্রার দেশে তলিয়ে গেল। যুবকের কাছে বর্তমান পরিস্থিতি আসলে আনন্দের নাকি দুঃখের তা বোঝাই বড় কঠিন হয়ে দাঁড়ালো। তার চোখের কোণ থেকে তীব্র বেদনা গড়িয়ে পড়ল ফোঁটা ফোঁটা অশ্রু বাড়ি। বৃদ্ধ ভুবন কাকা শেষের কথাগুলো বলতে গিয়ে কেমন যেন থেমে গেল। তার দুই চোখ ছলছল করে উঠল জলে। আনন্দ কাকার দিকে তাকিয়ে সান্ত্বনার সুরে নরম গলায় বলল, কাকা, তুমি ঠিক আছো তো? সেই যুবকের স্ত্রী কন্যা সন্তানের জন্ম দিয়েই মারা গেল। হ্যাঁ গো খোকা বাবু, তাহলে আর বলছি কি, সেই যুবকের স্ত্রী কন্যা সন্তানের জন্ম দিয়েই মারা গেল। আসলে তখনকার দিনে তো এত উন্নত চিকিৎসা ব্যবস্থা ছিল না। মূলত নারীদের প্রসব বেদনা উঠলেই দায়ী মায়েরা আসতো সন্তান প্রসব করাতে। তেমনই এক তাই মাকে এনেছিল যুবক, কিন্তু শত চেষ্টা করেও ওই দায়ী বউটার প্রাণ বাঁচাতে পারল না। যুবক একেবারে ভেঙে পড়ল। সদ্য স্ত্রী হারা স্বামী সে, যে মানুষটাকে ভালোবেসে সারা জীবন তার হাতে হাত ধরে কাটাবে ভেবেছিল, সেই আজ হঠাৎ করে এইভাবে ফাঁকি দিয়ে চলে গিয়েছে তার জীবন থেকে। তার উপর এতটুকু একটা বাচ্চা মেয়ের দায়িত্ব এখন সম্পূর্ণরূপে যুবকের একার। সব মিলিয়ে যুবক একেবারে দিশাহীন হয়ে পড়ল। স্ত্রীর মৃতদেহ তাও করতে এসে পিঠেতে পা রাখতে না রাখতেই যুবকের কানে আসতে লাগলো নানান রকমের কুৎসিত কথাবার্তা। আসলে আমাদের এই সমাজ বড়ই অদ্ভুত, বড় অভিশপ্ত। আমাদের এই সমাজের অধিকাংশ মানুষেরই কেবলমাত্র অন্যের ক্ষতি চায়। অন্যের অমঙ্গল সাধনা করাই হলো তাদের মূল লক্ষ্য। সেই যুবকের কানে স্থানীয় মানুষজন রীতিমতো বিষ ঢালতে লাগলো। পাড়া প্রতিবেশী থেকে শুরু করে গ্রামের বেশিরভাগ মানুষই যুবককে এ কথা বলতো যে বাচ্চা মেয়েটা নাকি সাক্ষাৎ যায়নি। সদ্যজাত মেয়েটা বড় অপয়া, অলক্ষী। সে কারণেই তো জন্মের সাথে সাথেই মাটাকে এভাবে খেলো। আরো কত কি। কিন্তু ওই যুবক কখনো কোনোদিন একটা কথাও নিজের কানে তোলেনি। যুবক নিজের মেয়েকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো। মৃত স্ত্রীর শেষ চিহ্নটুকি হলো সেই মেয়ে। তাকে আঁকড়ে ধরেই সারাটা জীবন কাটিয়ে দেবে।
এমনটাই মনস্থির করেছিল ওই যুবক। গ্রামের যে সকল মানুষ তার মেয়ের সম্পর্কে নানান ধরনের কুৎসিত কথা বলতো, তখন সে সে প্রতিবাদ করত। কিন্তু এরপর শুরু হলো আসল ঘটনা। বাচ্চা মেয়েটা যত বড় হতে লাগলো, ততই কেমন যেন অস্বাভাবিক হতে আরম্ভ করলো। অস্বাভাবিক মানে আমি বলতে চাইছি, একটা স্বাভাবিক শিশু যে বয়সে কালে হাঁটাচলা করতে শেখে কিংবা কথা বলার চেষ্টা করে, সেই সমস্ত কোনো সহজাত লক্ষণ তার মধ্যে দেখা গেল না। বাচ্চা মেয়েটিকে নিয়ে যুবক ভারী অস্থির হয়ে পড়ল। অনেক জায়গা ছোটাছুটি করলো, সাধ্যের বাইরে খরচা করলো। বহু চিকিৎসক, বৈদ্য, কবিরাজ দেখিয়ে শেষ পর্যন্ত জানা গেল বাচ্চা মেয়েটির শরীরে নাকি কি যেন এক বিরল রোগ আছে। স্বাভাবিক বাচ্চাদের মতোই একেবারে সে নয়। কোনোদিন এই মেয়ে হাঁটাচলা করতে পারবে না, এমনকি হাত পায়ের আঙুল নাড়ার পর্যন্ত শক্তিটুকু নাকি তার মধ্যে থাকবে না। প্রথম প্রথম কিছু অল্প স্বল্প কথাবার্তা বললেও বড় হলে তাও থেমে যাবে। সে মেয়ে একেবারে বোবা হয়ে যাবে আজীবনের মতো। যুবক সেদিন বড় কেঁদেছিল। শ্রাবণীর অযোধ্যায় খোলা আকাশের নিচে দাঁড়িয়েছে, চিৎকার করে তার বুক ফাটা হাহাকার ছড়িয়ে পড়েছিল প্রকৃতির বুকে। নিজের প্রতি তার ভীষণ রকমের ঘৃণা, ধিক্কার, রাগ জন্মালো। সে যতবার চেষ্টা করেছে কাউকে আঁকড়ে ধরে তার জড়িয়ে বেঁচে থাকার, ঠিক ততবারই সে সবকিছু শেষ হয়ে গিয়েছে। যুবক যতবার চেয়েছে নিজের সবটা দিয়ে সাজিয়ে গুছিয়ে নিতে, ঠিক ততবারই সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে কোনো এক অশনি কাল বৈশাখী ঝড়। এরপর থেকে তার জীবনে এলো এক কালো অধ্যায়। এক নতুন লড়াই আরম্ভ হলো যুবকের। অসুস্থ প্রতিবন্ধী মেয়েকে একলা মানুষ করতে লাগলো। সমাজের সকলে নানান কথাবার্তা অগ্রাহ্য করে, কিন্তু সেও তো মানুষ। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস ধরে নানা ধরনের বাজে অপমানজনক কথাবার্তা শুনতে শুনতে সে একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল। বলা ভালো, তার অন্তরে অসুস্থ মেয়ের প্রতি জন্ম নিয়েছিল অপরিসীম রাগ, হিংসা আর ঘৃণা। সে ভুলে গেল তার স্ত্রীর একমাত্র শেষ চিহ্ন এই মেয়ে। ঘরের বাইরে, বাজার হাটে সে যখনই মেয়েকে নিয়ে বেরোতো, তখনই আড়ালে আবডালে, সামনে পেছনে তাদের নিয়ে নানান রকমের কথাবার্তা বলা হতো। অসুস্থ প্রতিবন্ধী মেয়েকে দেখলে কেউ ভয় পেত, তো কেউ আবার হাসি ঠাট্টা, রঙ্গ তামাশা করত। সকলে বলতো ওই মেয়ে সত্যি অপয়া, অলক্ষ্যে ডাইনি। তাই জন্যই তো মেয়ের জন্মের সাথে সাথেই মায়ের ওইভাবে মৃত্যু হয়, আর মেয়েটা একরকম জড় ভরত হিসেবে জন্ম নেয়। একদিন আর সহ্য করতে পারল না যুবক। সেও তো একজন মানুষ, তারই বা কত সহ্য ক্ষমতা হতে পারে। নিজের মেয়েকে শেষমেশ নিজেই খুন করলো সে। মাটির তলায় পুঁতে দিল শরীরটাকে। একটা ধারালো লোহার শলাকা অসুস্থ দুর্বল প্রতিবন্ধী মেয়েটার শরীর পুরোপুরি ফালাফাল করে দিয়েছিল। রক্তাক্ত দেহটা রাতের অন্ধকারে যখন মাটির তলায় চাপা দিয়ে দেওয়া হলো, তখন শেষবারের মতো অন্তিম চুম্বন আঁকল মেয়ের মধ্য ললাটে। মেয়ের রক্তাক্ত ক্ষত বিক্ষত বিকৃত দেহটা আঁকড়ে ধরে নীরব কান্নায় ভেঙে পড়ল সেই অসহায়, মানসিকভাবে ভারসাম্যহীন এক পিতা। পরমুহূর্তেই আবার মেয়েটার মৃতদেহ প্রবল ঘৃণায় ছুঁড়ে ফেলে দিল মাটিতে খোঁড়া গভীর গর্তের মধ্যে। না, এই মেয়ের জন্য তার সারাটা জীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠেছিল। সে ঠিক করেছে, একেবারে উচিত কাজ করেছে।
যা করেছে তা বেশ করেছে। নিজের মেয়েকে নিজের হাতে শেষ করে দিয়েছে। অসুস্থ এই মেয়েটার জন্য তাকে হাজার হাজার কথা শুনতে হয়েছে। আজ সেসবের থেকে চির মুক্তি পাওয়া গেছে। মেয়ের নিথর শরীর মাটি চাপা দিয়ে যুবক উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল সোজা পুকুরের দিকে স্নান করার জন্য। তার গায়ে লেগে থাকা সমস্ত রক্ত চিহ্ন ধুয়ে মুছে একেবারে সাফ করে দিতে হবে, লোক জানাজানি হওয়ার আগেই। ভুবন কাকার মুখ থেকে এমন ভয়ানক ঘটনার কথা শুনে একেবারে বাকরুদ্ধ হয়ে পড়ল দুই বন্ধু। ওদের উভয়ের দুই চোখেই বিস্ময় আর আতঙ্ক খেলা করছিল। বৃদ্ধ ভুবন কাকার দুই উজ্জ্বল চোখ থেকে গড়িয়ে পড়ছে জলের ধারা। আনন্দের দিকে তাকিয়ে তারও প্রায় একই অবস্থা দেখে সুজন। সুজন কাকার উদ্দেশ্যে প্রশ্ন করল, কি বলছো তুমি কাকা? একজনের পিতা কিনা নিজের হাতে এইভাবে নিজের কন্যা সন্তানকে শেষ করে দিয়েছিল? হ্যাঁ খোকা বাবু, দিয়েছিল। সেই পিতা যে কতটা অসহায়, কতটা নির্দয় হয়ে এরকম এক জঘন্য অপরাধমূলক কাজ করেছিল তা তোমরা কেউ উপলব্ধি করতে পারবে না। একমাত্র সেই জানতো তার পক্ষে কি ভীষণ রকমের ক্ষত সৃষ্টি হয়েছিল। দিনের পর দিন ধরে তাকে হাজার হাজার রকমের অপমান করা হতো এই মেয়ের জন্য। নানা ধরনের বাজে কটু কথা মন্তব্য শুনতে শুনতে সে পুরোপুরিভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। তাই সে শেষ পর্যন্ত এই পথ বেছে নেয়। কিন্তু যতই যাই হোক না কেন, যুবক পাপ করেছিল, চরম পাপ। একটা বাচ্চা অসুস্থ মেয়েকে এইভাবে হত্যা করে সে যে অপরাধ করেছিল, ঈশ্বর তাকে সেই অপরাধের শাস্তি দিয়েছিল। মেয়ের মৃত্যুর পর যুবকের মানসিক অবস্থার আরো অবনতি ঘটল। যুবক সবসময় সর্বক্ষণ চোখের সামনে সেই মৃত মেয়েকে দেখতে পেত। তাকে তার মেয়ের অতৃপ্ত আত্মা যেন তাড়া করতে লাগলো। যুবক যখন যেখানে যেত সেখানে প্রতিবন্ধী মৃত মেয়ের অতৃপ্ত আত্মাও তার পিছু পিছু যেত। মেয়েকে হত্যা করে যে পুকুরে জলে স্নান করে সমস্ত রক্ত ধুয়ে ফেলেছিল যুবক, সেই পুকুরের জলে ডুবে মরল সে নিজেও। এইভাবেই তার জীবনের দুর্বিষহ অধ্যায় শেষ হলো। আচ্ছা কাকা, সব ঘটনার কথা তো শুনলাম, কিন্তু একটা কথাই তো বুঝতে পারছি না যে এই ঘটনার কথা বলতে গিয়ে তোমার ওই যুবক আসলে কে ছিল? তুমি কি তাকে চিনতে? হ্যাঁ চিনতাম, মানে ভীষণ ভালোভাবে চিনতাম। সে আমার অত্যন্ত পরিচিত ছিল। নাও নাও কাকা, ওরা অনেকটা রাত হয়ে গেল, এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো দেখি। বাইরে যা প্রাকৃতিক দুর্যোগ আরম্ভ হয়েছে তাতে এখন এত অল্পের মধ্যে থামবে বলে তো মনে হচ্ছে না। হ্যাঁ কাকা, সেই বরং ভালো। শরীর যেন আর একেবারেই বইছে না, এত ক্লান্তি লাগছে কি বলবো। বেশ, তোমরা বসো, আমি এক্ষুনি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। রাতে খাওয়া দাওয়ার পর্ব সেরে তাড়াতাড়ি শুয়ে পড়ল দুই বন্ধু। কিন্তু পরের দিন সকাল হতেই আনন্দ কিংবা সুজন ওরা কেউ কোথাও ভুবন কাকাকে খুঁজে পেল না। অট্টালিকার বাইরে বেরিয়ে এসে ভুবন কাকার নাম ধরে চিৎকার করতেই বেশ কিছু মানুষের সাথে ওদের দেখা হলো। সেই সমস্ত গ্রাম্য মানুষজনের মুখ থেকে যে ঘটনার কথা ওরা শুনল তাতে ওদের শরীরের সবটুকু রক্ত যেন একেবারে জল হয়ে গেল। স্থানীয় মানুষজনের কাছে আনন্দ ভুবন কাকার বিষয়ে প্রসঙ্গ তুলতেই গ্রামের মানুষেরা বলল, ভুবন কাকা, বলি ভুবন কাকাকে তোমরা কোথায় পাবে? সে তো আজ থেকে কত বছর আগে মারা গিয়েছে পুকুরের জলে গলায় কলসি বেঁধে। নিজেদের কানকেই যেন নিজেরা বিশ্বাস করতে পারছিল না। সুজন এক প্রকার প্রায় চিৎকার করে বলল, সে কি? ভুবন কাকা তো আমাদের সাথেই যে কাল রাতেই। সুজনের মুখের কথা শেষ হওয়ার আগেই তার হাত খামচে ধরে
আনন্দ থামিয়ে দিয়েছিল তাকে। গ্রামের মানুষেরা আবার বলল, আসলে ভুবনের জীবন বড় কষ্টের ছিল। ছোট থেকেই সে ছিল অনাথ। বিয়ের পর বছর ঘুরতে না ঘুরতেই বউটাও মারা গেল। একমাত্র মেয়ে হলো, সেও কিনে আবার প্রতিবন্ধী। তারপর সেই মেয়েটা হঠাৎ করেই একদিন নিখোঁজ হয়ে গেল। এই সমস্ত কিছু সহ্য করতে পারেনি ভুবন, তাই জন্যই তো পুকুরের জলে ডুবে সে মরেছিল। আজ থেকে বেশ কিছু বছর আগে ভুবনের বাড়ির চৌহদ্দিতে মাটি খুঁড়তে গিয়ে একটা বাচ্চা মেয়ের কঙ্কাল পাওয়া গেছে। সকলের অনুমান এই হলো ভুবনের সেই নিখোঁজ হয়ে যাওয়া বাচ্চা মেয়ে। কিন্তু তাকে ওইভাবে কে যে মেরে মাটি চাপা দিয়েছিল তা আমরা কেউ জানি না। আরও কিসব যেন বলছিল সেই গ্রাম্য লোকটা, কিন্তু আনন্দ এবং সুজনের কানে সেই সমস্ত কোনো কথা এসে পৌঁছাচ্ছিল না। জীবনে এত বেশি অবাক হয়তো ওরা কখনো কোনো দিন হয়নি। ওরা বুঝতে পারল ভুবন কাকা বর্তমানে আর জীবিত অবস্থায় নেই। তার অতৃপ্ত আত্মা হয়তো এখনও রয়ে গিয়েছে অট্টালিকার মধ্যে, যার সাথে ওদের সাক্ষাৎ হয়েছিল গতকাল রাতে। ভুবন কাকা কাল রাতে যে ঘটনার কথা বলেছিল, সেই ঘটনায় বলা যুবক যে আসলে সে নিজে ছিল, তাও বুঝতে ওদের বিশেষ অসুবিধা হলো না। এতক্ষণে ওরা বুঝতে পারলো এত অল্প সময়ের মধ্যে ভুবন কাকা কিভাবে বাজার থেকে সব জিনিসপত্র কিনে আনতে পেরেছিল। কারণ সে ছিল এক অশরীরী প্রেতাত্মা, তার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। দুই বন্ধু এটাও বুঝতে পারলো যে গতকাল রাতে দক্ষিণের জানালা দিয়ে সেই উঁচু গাছের মগডালে উল্টো ঝুলে থাকা কালো অবয়বটিকে ওরা দেখেছিল, সে আসলে ভুবন কাকার অতৃপ্ত অশরীরী আত্মা ছিল। রান্না করার জন্য সে শুকনো ডাল সংগ্রহ করার কাজে গাছের ওপরে উঠেছিল, কিন্তু কাকা মিথ্যার আশ্রয় নিয়ে বলেছিল গাছের তলা থেকে কাঠ সংগ্রহ করে এনেছে। সে কথা আসলে সঠিক ছিল না। আনন্দ এবং সুজনের কাছে এই বিষয়ে পরিষ্কার হলো যে সন্ধ্যার পর কেন ফুলিয়াছড়ার বাগান বাড়ির ধারে কাছে মানুষজন আসে না। আসলে সেখানকার মানুষেরা প্রকাশ্যে কিছু না বললেও হয়তো ভয় পায়। তারাও জানে বৃদ্ধ ভুবনের অতৃপ্ত আত্মা সারা জীবন যে মালিকের বাড়িতে কাজ করে এসে সেই বাড়ির মধ্যেই হয়তো থেকে গিয়েছে। আনন্দ এবং সুজনার ফুলিয়াছড়ায় থাকেনি। সেই দিনই তারা ফিরে এসেছিল শহরে, আর ফিরে আসার সাথে সাথেই তাদের জীবনে ঘটে যাওয়া এই লোমহর্ষক রোমাঞ্চকর অবিশ্বাস্য অভিজ্ঞতা সঙ্গে করে নিয়ে এসেছিল। এতক্ষণ আপনারা শুনছিলেন রহস্যের সমাহার নিবেদিত ফুলিয়াঝোড়ার বাগান বাড়ি। আমাদের সমস্ত গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং নিজেদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। সবাইকে বলবেন আমরা প্রতি সপ্তাহে আপনাদের জন্য ভিন্ন ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হই। আজ তবে এই পর্যন্ত। আমরা আগামী সপ্তাহে আবার ফিরছি নতুন কোনো রহস্য নিয়ে, নতুন কোনো ভয় নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রহস্যের সমাহার।